দেখছেন এইচএইচএস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই সালাম স্টিল। আপনাদের সাথে থাকছি আমি শাহনাজ শাহরিয়ার। যে সংবিধান কাটাছেঁড়া করে ক্ষমতা পাকাপোক্ত করেছিলেন শেখ হাসিনা তা জোড়া লাগালেন হাইকোর্ট। পঞ্চদশের ৫৫টি সংশোধনীর ৬টি বাতিল করে দিয়েছেন আদালত। ফিরিয়ে এনেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান। হাইকোর্ট বলছেন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোই পাল্টে দেওয়া হয়েছিল। সংবিধানের বুক ক্ষতবিক্ষত করে ২০২১ সালে ৩০ জুন পাশ হয় পঞ্চদশ সংশোধনী। ৫৫টি সংশোধনীর মাধ্যমে ৬৮ জায়গায় ছুরি চালায় আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর হাইকোর্টে প্রথম এই সংশোধনী চ্যালেঞ্জ হয়। মঙ্গলবার রায়ে হাইকোর্ট বলেন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়। পরে আদালত বাতিল করে দেন দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের বিধান। ফলে ফিরে আসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করাটা যখন কোর্ট বলছেন অবৈধ, দ্যাট মিনস ইন আদার ওয়ার্ডস তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বৈধ। হাইকোর্ট তার রায়ে গণভোট ফেরানোর পথও খুলে দেন। একই সাথে সংবিধান বহির্ভূতভাবে ক্ষমতা দখল সংক্রান্ত ৭-এর ক ও খ অনুচ্ছেদও বাতিল করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিষয়ক পঞ্চদশ সংশোধনী বাতিল করা হলো। তারপরে ৭-এর ক ধারা ৭-এর খ ধারা যেগুলো পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে সেগুলোকে বাতিল করা হলো। তারপরে ৪৪ ধারায় মৌলিক অধিকার বাস্তবায়নের ক্ষমতা যে কোনো আদালতকে দেওয়ার একটা বিধান যুক্ত করা হয়েছিল, সেটাকে বাতিল করা হয়েছে। এ মামলা নিজেদের পক্ষে আইনজীবী নিয়োগ করে বিএনপি ও জামাত। তাদের আইনজীবীরা বললেন তত্ত্বাবধায়ক ফিরে আসায় তারাও খুশি। সংবিধানের মৌলিক কাঠামোতে রূপান্তরিত হয়েছে। কেন? কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না। আর যেহেতু ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না, ডেমোক্রেসি এনশিওর করা যায় না। এই জন্য তিনি বলছেন কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ইজ এ বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন। এই রায়ের মাধ্যমে আদালতে যারা আর্গু করেছে কম বেশি সবাই খুশি, সাংবাদিকরাও খুশি। ৯৬ সনে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল সেই অবস্থার মধ্যে আবার এই দেশ এখন ফিরে এসেছে। কাজেই এই সম্পর্কে যে বক্তব্য আদালত দিয়েছেন সেটা জনগণ গ্রহণ করেছে। তবে সংশোধনের রায়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সহ কয়েকটি অংশ স্পর্শ করেনি হাইকোর্ট। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। নির্বাচন নিয়ে স্পষ্ট রোডম্যাপ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এখন ভোটের দিনক্ষণ ঠিক করবে নির্বাচন কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। জানিয়েছেন ২০২৬ সালের ৩০ জুনের মধ্যেই হবে নির্বাচন। একটা আলোকপাত করেছেন, আর এক্সাক্ট ডেট কি এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর। বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোড ম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে ২০২৬-এর জুনের ৩০ তারিখের মধ্যে। বিজয় দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণার পর নির্বাচন আয়োজনের প্রস্তুত ইসি। প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন জাতীয় নির্বাচন ইভিএমে নয়, হবে ব্যালটে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট হবে না বলেও জানিয়েছেন সিইসি। নির্বাচন দিতে গিয়ে যদি কোনো বিধিবিধান বা আইন কানুন পরিবর্তন করতে হয় আমরা সেটা করে নিব। স্থানীয় সরকারের নির্বাচনের বিষয়টি আমাদের আপাতত বিবেচনায় নেই। আমরা ন্যাশনাল ইলেকশন নিয়ে কাজ করছি, সে লক্ষ্যেই আমাদের প্রস্তুতি এগিয়ে চলছে। আমরা কাউকে জিতানোর জন্য বা কাউকে হারানোর জন্য আমরা সীমানা কোনো নির্ধারণ করবো না। আমরা ইভিএমের বিষয়টি জাতীয় ইলেকশনে এই জন্য ইভিএম চিন্তা করছি না এখন, কারণ নানাবিধ সমস্যা আছে, এগুলো ডিফারেন্ট টেকনিক্যাল ম্যাটার্স অনেক বিষয় আছে। যতবারই ছুঁই তোকে দিই যত্ন মাখা কোমল ছোঁয়া। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন, যা বাবুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ। কোমল ছোঁয়া প্রতিবার, বেবি সফট। জনগণের ব্যান্ডেজ নিয়ে ক্ষমতায় যেতে চায় বিএনপি, এই কথা বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এজন্য নেতাকর্মীদের মাঠ পর্যায়ে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র মানে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্র। প্রস্তুত করুন যে আগামীর যে কঠিন নির্বাচন সেটি জনগণের সমর্থন নেই, সেই নির্বাচনের পুল ছাড়া যাতে আমরা পার হতে পারি। ষড়যন্ত্র কিন্তু থেমে থাকে নাই, এবং এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র যখন হবে ধরে নিতে হবে আপনাকে সেই ষড়যন্ত্র শুধু এই দলের বিরুদ্ধে না, সেই ষড়যন্ত্রের অংশের মধ্যে আছে আরেকটি ষড়যন্ত্র, যেটি হচ্ছে এই বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, থেমে যায়নি। এটা টেলসি নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই সালাম স্টিল নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই। এক্সপ্রেস পাওয়ার্ড বাই সালাম স্টিল। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর, আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। D8 সম্মেলনে যোগ দিতে রাতে মিশরের রাজধানী কায়রো যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ডক্টর ইউনূসের এটি তৃতীয় বিদেশ সফর। এর আগে সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন এবং নভেম্বরে যোগ দেন আজারবাইজানে অনুষ্ঠিত COP29 জলবায়ু সম্মেলনে। D8 সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনূস বেশ কয়েকটি পার্শ্ব বৈঠকে অংশ নেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। 5 আগস্টের পর ওবায়দুল কাদের যে দেশে ছিলেন সেটি জানা ছিল না সরকারের। ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভা শেষে একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দাবি করেন কাদের দেশে রয়েছেন জানলে পালাতে পারতেন না। জানিয়েছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আবারও অবহিত করা হয়েছে ইন্টারপোলকে। বাংলাদেশে লুকিয়ে ছিল আমরা তো জানি না, আমরা যদি তার জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা অবশ্যই তারা ধরে ফেলতাম। শেখ হাসিনাকে ফিরে আনার বিষয়ে ইন্টারপোলের সাথে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? ইন্টারপোলে তো আমরা লিখছি, ইন্টারপোলের ক্ষেত্রে আমরা তাদের এই আইজি সাহেব থাকলে আরও আপনার ভালোভাবে বলতে পারতো, আমরা কিন্তু তাদের অলরেডি আবার রিমাইন্ডার দিয়েছি। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। মেগা প্রকল্প, মেগা দুর্নীতি, এবার দুদকের অনুসন্ধানের রাডারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিরুদ্ধে রূপপুর সহ 9 মেগা প্রকল্পের ৮০,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তের অনুমোদন দিয়েছে দুদক। গোপনে যেমন দেশ ছেড়েছেন তেমনি ক্ষমতার অপব্যবহার করে গোপনে লুণ্ঠনও করেছেন দেশের সম্পদ। অথচ ক্ষমতার মসনদে থাকাকালীন শেখ হাসিনার ঘোষণা ছিল আপন পর জানি না, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। এখানে আমরা আপন পর কোনো কিছু আমি জানি না, আমি যখন জিরো টলারেন্স বলছি, জিরো টলারেন্স কি আমি এটা করে যাবো। দুদকের চৌকাঠে এবার সেই শেখ হাসিনার বিরুদ্ধেই উঠেছে অনিয়ম দুর্নীতির অভিযোগ। সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক জানান, রূপপুর প্রকল্প সহ মোট 9টি মেগা প্রকল্পে শেখ হাসিনার অর্থ লোপাটের পরিমাণ ৮০,০০০ কোটি টাকা, যা অনুসন্ধানের সিদ্ধান্ত দুর্নীতি দমন কমিশনের। 8টি বিভিন্ন প্রকল্পের আড়ালে ২১,০০০ কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় ৫৯,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শুধু তাই নয়, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর, যার বিরুদ্ধে ৪০০ কোটি নয় ১,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ। এরই মধ্যে মামলা করেছে দুদক। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। সাবেক প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন যে তার ব্যক্তিগত সহকারী ৪০০ কোটি টাকার মালিক। এ বিষয়ে অনুসন্ধান শেষে ১২৫১ কোটি ২৫,৩৩,৭৭৮ টাকা লেনদেনের, অস্বাভাবিক লেনদেনের তথ্যাদি পাওয়া গেছে। এছাড়া আলাদা 3টি মামলা হয়েছে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, তার স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে। অভিযোগ প্রায় ৪১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের। মামলা হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নামেও। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। এটা টেলসি নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই সালাম স্টিল নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি পরে।